হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন, রিসেন্টলি কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির উইন্টার সেশন কিন্তু কমপ্লিট হয়েছে। সেখান থেকে অনেক কিছু আপডেট এসছে, যেগুলো আমরা টাইম টু টাইম এই 3 দিন মানে 10 তারিখ, 13 তারিখ ও 15 তারিখ গতকালকে পর্যন্ত টাইম টু টাইম যেই জায়গাগুলো ভাষণ থেকে ইম্পর্টেন্ট বা জরুরি সবগুলো ক্লিপ কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করেছি, যাতে আপনারা বা তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো তোমরা যাতে নিজেদের মনে যেই জিনিসগুলো নিয়ে কোয়ারি ওইগুলো নিয়ে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কি আপডেট শেয়ার করছেন সেগুলো তোমরা যাতে জানতে পারো। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখেছো। সো এখন যেহেতু গতকালকে অ্যাসেম্বলি শেষ, বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে উঠে আসছে বা আপনাদের মনে উঠে আসছে যে প্রথম, অ্যাসেম্বলিতে যে বেতন ভাতা বা পেনশন, ফ্যামিলি পেনশন, বিভিন্ন অ্যালাওয়েন্স যে বাড়ানো হয়েছে সেটা কত শতাংশ বাড়ানো হয়েছে, আগে কত ছিল, সবগুলো ডিটেলস একদম কম্প্যারিজন আমরা বলে দেবো এই ভিডিওতে। যে কতটুকু বেতন ভাতার যে বিল যেটা গতকালকে পাস হয়ে গেছে অ্যাসেম্বলিতে, সেটার পর আগের তুলনায় কতটুকু বেতন বা পেনশন বা ফ্যামিলি পেনশন বেশি পাবে, মানে বেশি পাবেন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, স্পিকার, ডেপুটি সিএম, সব কিছু আমরা এখানে একটা ডিটেইল কম্প্যারিজন দেব। তাছাড়া আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের 23% ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যে বকেয়া আছে বা যে ডিফারেন্সটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, সেটা নিয়ে বেশি কিছু কিন্তু আপডেট আসেনি। সো আমাদের কাছে যতটুকু খবর, আমরা যতটুকু অ্যানালাইসিস করে জানতে পেরেছি, আমরা একটা আপনাদের একটা আইডিয়া দিয়ে দেব যে আপনারা কতটুকু মহার্ঘ ভাতা বা ডিএ 2025-এ পেতে পারেন ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও পেনশনাররা। এই জিনিসটা আমরা আলোচনা করব। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের 8th পে কমিশন নিয়ে আলোচনা করব। তাছাড়া আরও এই ভিডিওতে আমরা ইনক্লুড করেছি যাতে একটা ভিডিওতে সবগুলো টপিক কভার করা যায়। কন্ট্রাকচুয়াল জবস নিয়ে কোনো আপডেট আছে কিনা, জেআরবিটি, পুলিশ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, এগুলো নিয়ে কি কি আপডেট আমরা জানতে পেরেছি আর এগুলো থেকে আমরা কি বুঝতে পারি, সবকিছু আমরা এই ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত অ্যাসপিরেন্টস বা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বা পেনশনারদের জন্য। তাই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনারা বা তোমরা সবাইকে ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস বা কুক পোস্ট, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এস্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম জিনিস যেটা বিভিন্ন জায়গায় গতকালকে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বা আজকের বিভিন্ন নিউজ পেপারে, লিডিং নিউজ পেপারে উঠে এসছে, সেটা হচ্ছে আমাদের যে অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম বা এমএলএ স্যার ম্যাডাম যিনারা আছেন ত্রিপুরার, সবারই কিন্তু একটা বিল পাস করিয়ে গতকালকে উইদাউট উইদাউট এনি রেস্ট্রিকশন সে বিলটা কিন্তু পাস হয়ে গেছে। সবাই কিন্তু হ্যাঁ বলেছেন। সেটা পাস হওয়ার সময় যখন স্পিকার জিজ্ঞেস করেছেন এটার পক্ষে কতজন আছেন, বিপক্ষে কতজন আছেন, পক্ষে কিন্তু সবাই ছিলেন। সো সবাই একটাই প্রশ্ন, তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে কত টাকা বাড়লো। আমরা ডিটেইলড কম্প্যারিজন করব নেক্সট স্লাইডে। সো আগে আমরা দেখে নেই আজকে লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদে কি উঠলো।
বেতন বাড়ল মন্ত্রী বিধায়কদের 6 বছর পর 1 লাফে অনেকটাই বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন সহ অন্যান্য ভাতা একই সাথে বাড়ল পেনশন ফ্যামিলি পেনশনের পরিমাণ বুধবার বিধানসভায় এ সংক্রান্ত বিলটি সর্বসম্মতিতেই পাস হয়েছে এখন থেকে মুখ্যমন্ত্রীর মাসিক বেতন হলো ৯৭,০০০ টাকা এছাড়াও রয়েছে অন্যান্য ভাতা উপমুখ্যমন্ত্রীর বা ডেপুটি সিএম এর মাসিক বেতন ৯৬,০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা মন্ত্রীরা পাবেন মাসিক ৯৫,০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা স্পিকার পাবেন মাসে ৯৫,০০০ টাকা সাথে অন্যান্য ভাতা বিরোধী দলনেতা ৯৫,০০০ টাকা সাথে অন্যান্য ভাতা ভাতা মানে বিভিন্ন অ্যালাওয়েন্সেস আছে ওনাদের এই অ্যালাওয়েন্সগুলো মিলিয়ে দেখা যায় সবগুলো পোস্টে 1 লাখের ওপরে কিন্তু স্যালারি যেটা ডাবল হয়ে গেছে ঠিক আছে ডাবল যেটা 2019-এ মানে নতুন যে গভর্নমেন্ট আসার পর 2018-তে ওনারা কিন্তু 2019-এই একটা বিল পাস করেছিলেন স্যালারি পেনশন অ্যালাওয়েন্সেস এগুলো ইনক্রিজ করার তার তুলনায় আবার 2024-এ ওনারা ইনক্রিজ করেছেন ঠিক আছে ওনারা যেটা হাইলাইট করেছেন যে তেলেঙ্গানা রাজ্যে সবচাইতে বেশি নাকি বেতন ভাতা অ্যালাওয়েন্সেস পায় ঠিক আছে মন্ত্রী মিনিস্টার এমএলএ ওনারা সো সেই তুলনায় সবচেয়ে কম হচ্ছে ত্রিপুরায় ঠিক আছে আর তাছাড়া ফ্যামিলি পেনশনও কিন্তু বাড়ানো হয়েছে যাতে যদি একদিনের জন্য যদি কেউ এমএলএ থাকেন ত্রিপুরা জাস্ট একদিন এমএলএ পরদিন উনি রিজাইন করে দিলেন তাহলে সে একদিনের জন্য যে উনি সেই পোস্টটাতে থাকলেন সেটার জন্য উনি পাবেন এমএলএ পেনশন ওনার অ্যাবসেন্সে ওনার ফ্যামিলি পাবে ফ্যামিলি পেনশন সো এই জিনিসগুলো নিয়ে তোমাদের অনেকের মনেই ডাউট ছিল যে অনেকেই জিজ্ঞেস করছিলে একদিনের জন্য যদি কেউ এমএলএ হয়ে পেনশন পায় তো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 10 বছর 15 বছর কেন সো দেখো আমরা তোমাদের একটা কথা বলে দেই এগুলো কোনো কম্প্যারিজন হয় না কারণ এই যেই পোস্টগুলোর স্যালারি বেড়েছে দিস অল আর পলিটিক্যাল পোস্ট ঠিক আছে আর আপনারা যারা সরকারি কর্মচারী বা তোমরা যারা বিভিন্ন অফিসে চাকরি করছো তোমাদেরগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সরকারি পোস্ট তোমরা সরকারি চাকরিতে থাকবেই ঠিক আছে আর পলিটিক্সে কিন্তু এই পোস্টগুলো কিন্তু চেঞ্জ হবে তো তার জন্য ডোন্ট মিক্স বোথ দিস থিংস তোমাদের জন্য যেমন আছে ডিআরএস অ্যালাওয়েন্স বা আপনাদের জন্য যেমন আছে ডিআরএস অ্যালাওয়েন্স দিলে কিন্তু ওনাদের কিন্তু কিছু বাড়ে না ঠিক আছে সো এটা কিন্তু মনে রাখতে হবে ওনাদের জন্য বাড়ানোর জন্য বিল পাস করতে হয় সো যে মানে সেই জিনিসগুলো কিন্তু আপনারা মিক্স করবেন না বা তোমরা মিক্স করবে না যারা তোমরা গতকালকে থেকে আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো আমরা ডিটেলস কম্প্যারিজনটা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে মুখ্য সচেতক ৯৫,০০০ টাকা সাথে অন্যান্য ভাতা ডেপুটি স্পিকার ৯৪,০০০ টাকা সাথে অন্যান্য ভাতা বিধায়করা পাবেন প্রতি মাসে ৯৩,০০০ টাকা সাথে অন্যান্য ভাতা এছাড়া ব্যক্তিগত ব্যয় ভাতা প্রতি মাসে মুখ্যমন্ত্রী পাবেন ১৩,০০০ টাকা উপমুখ্যমন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা সরকারি মুখ্য সচেতক এবং ডেপুটি স্পিকার প্রতি মাসে পাবেন ১২,০০০ টাকা করে এছাড়াও অতিথি আপ্যায়ন ভাতা প্রতি মাসে মুখ্যমন্ত্রী পাবেন ১৫,০০০ টাকা করে উপমুখ্যমন্ত্রী ১৪,০০০ টাকা মন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা মুখ্য সচেতক ডেপুটি স্পিকার প্রতি মাসে পাবেন ১৩,০০০ টাকা করে পরিবহন ভাতা মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলনেতা মুখ্য সচেতক এরা আগে পেতেন ৪,৩১০ টাকা করে বেড়ে হলো ৭,০০০ টাকা নিজের গাড়ি যারা ব্যবহার করতেন তারা এতদিন পেতেন ৩,২৫০ টাকা করে এখন পাবেন ৫,২০০ টাকা করে বিধায়করা পরিবহন ভাতা আগে পেতেন ৯,৫০০ টাকা করে এখন থেকে পাবেন ১৬,০০০ টাকা করে টিএ আগে পেতেন মানে ট্রাভেল অ্যালাওয়েন্স ঠিক আছে রোড মাইলেজ ২৪ টাকা করে এখন সেটা ৩৫ টাকা হয়েছে ডিএ রাজ্যের ভেতরে ৭০০ টাকা পেতেন এখন পাবেন ১১০০ টাকা করে রাজ্যের বাইরে গেলে আগে পেতেন ৯০০ টাকা এখন পাবেন ১৫০০ টাকা নির্বাচন ক্ষেত্র ভাতা মুখ্যমন্ত্রী মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলনেতা মুখ্য সচেতক এখন থেকে প্রতি মাসে ২১,০০০ টাকা করে পাবেন পোস্টাল ভাতা সকলে আগে পেতেন ৩,৯৪০ টাকা করে এখন পাবেন ৯,০০০ টাকা করে টেলিফোন সুবিধা এবং ভাতা আগে পেতেন ৬,৭৪০ টাকা করে এখন পাবেন ১১,০০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা আগে পেতেন ৪,৩০২ টাকা করে এখন পাবেন ১৫,০০০ টাকা করে পেনশন আগে ছিল ৩৪,৫০০ টাকা সেটা বাড়িয়ে করা হয়েছে ৬৬,০০০ টাকা ঠিক আছে ডাবল সবকিছু ডাবল হয়ে গেছে এখানে যেটা সবচেয়ে বেশি মেনশন করার বিষয় একদম 1 লাফে ডাবল হয়ে গেছে কম্পেয়ার টু 2019 ঠিক আছে
তারপর আগে 4.5 বছর বিধায়ক পদে থাকলেই পেনশনের সুবিধা পাওয়া যেত, এই আইন সংশোধন করা হয়েছে, এখন থেকে বিধায়ক পদে একদিন থাকলেও পেনশনের সুবিধা পাবে। পারিবারিক পেনশন আগে ছিল, মানে ফ্যামিলি পেনশন আগে ছিল 25,000 টাকা, এবার বাড়িয়ে 48,000 টাকা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের স্পেশাল ভাতা আগে ছিল 2880 টাকা, এবার সেটা বাড়িয়ে করা হয়েছে 6,000 টাকা। বিলটি উত্থাপন করেছেন পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ। বিলের উপর প্রথমে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, আমরাই আমাদের বেতন ভাতা বাড়াই, যেভাবে বৃদ্ধি করা হচ্ছে বলা যায় প্রায় 100%। আচ্ছা, এগুলো হচ্ছে মেইন পয়েন্টসগুলো, তাই পুরোটা আর্টিকেল আমরা রাখলাম না। আশা করি আপনাদের বা তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু অ্যালাওয়েন্স সেখানে ইনক্রিজ হয়েছে। এইবার বেসিক যেই স্যালারিটা আছে আমরা বলতে পারি তার থেকে, ঠিক আছে, একদম ডাবল হয়ে গেছে, একদম ডাবল, মানে 1 টাকাটা হয়ে গেছে 2 টাকা, 10 টাকাটা হয়ে গেছে 20 টাকা, এইরকম ভাবে একদম ডাবল। অ্যালাওয়েন্সেসও প্রায় ডাবল, বেসিক যে স্যালারিটাও সেটাও কিন্তু ডাবল হয়ে গেছে। ওনাদের বিভিন্ন অ্যালাওয়েন্স আছে, যেমন টেলিফোন অ্যালাওয়েন্স, ঠিক আছে, পেট্রোল অ্যালাওয়েন্স আছে, পোস্টাল অ্যালাওয়েন্স আছে, ঠিক আছে, তাছাড়া স্পেশাল অ্যালাওয়েন্স আছে, ওনাদের যে কনস্টিটিউয়েন্সি সেটার জন্য ওনাদের জন্য একটা ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেটারও অ্যালোকেশন বাড়ানোর কথা আমাদের অনারেবল সিএম ওনারা কিন্তু বলেছিলেন। সো দেখা গেল 2018 পর থেকে এ নিয়ে দুবার কিন্তু স্যালারি, পেনশন, অ্যালাওয়েন্সেস, ওয়েজেস এগুলো কিন্তু ইনক্রিজ করা হয়েছে ফর অল দ্য মিনিস্টার্স অ্যান্ড এমএলএস অফ আওয়ার স্টেট, ঠিক আছে। সো এই আপডেটটা তোমরা অনেকেই জানতে চাইছিল যে কত বাড়ানো হলো, তোমরা এই আর্টিকেলটা থেকে দেখে নাও অ্যালাওয়েন্সেসগুলো কত বাড়ানো হলো। আমরা এবার একটা ডিটেল কম্প্যারিজন করছি, ভালো করে তোমরা জেনে রাখবে যে কত টাকা আগে ছিল আর বেড়ে কত টাকা হলো, ঠিক আছে। আফটার দিস বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আগে মুখ্যমন্ত্রী পদে আগে 2019-এ একটা বিল আনা হয়েছিল, 2018-তে নতুন গভর্নমেন্ট আসার পর 2019-এই ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা বিল এনে ওনাদের এই সেম পোস্টে যারা আছেন ওনাদের কিন্তু স্যালারি বাড়ানো হয়েছিল। আগে মানে আসলে অনেকটাই কম ছিল, তারপর বাড়ানোর পর যত ছিল, আর গতকালকে সেই বিলটা পাস হওয়ার পর এখন কত হয়েছে সেটা আমরা একটা ডিটেল কম্প্যারিজন তোমরা বা আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন বা তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমরা রেখেছি। যেমন নতুন বিলটা গতকালকে পাস হওয়ার আগে আপ টু 14th জানুয়ারি 2025 পর্যন্ত যত ওনারা পেতেন আর আজকে থেকে ওনারা যত পাবেন, ঠিক আছে। চিফ মিনিস্টার পদে আগের মানে স্যালারি ছিল জাস্ট বেসিক, ঠিক আছে, তার সাথে ট্রাভেলিং অ্যালাওয়েন্স, বিভিন্ন পোস্টাল অ্যালাওয়েন্স, টেলিফোন অ্যালাওয়েন্স, কার অ্যালাওয়েন্স, অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলোর সাথে তোমরা প্রায় এখানে যত এখানে আমরা বলবো যে এখন বেড়ে যত হয়েছে তার সাথে তোমরা 25-30 হাজার টাকা আরও অ্যালাওয়েন্স তোমরা অ্যাড করে নিতে পারো, ঠিক আছে। আমরা জাস্ট বেসিকটা বলছি। চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী পদে আগে ছিল 53,630 টাকা, এখন এটা হয়েছে 97,000 টাকা প্রতি মাসে, জাস্ট দ্য বেসিক, ঠিক আছে। ডেপুটি চিফ মিনিস্টার পোস্টে মানে আগে এই পোস্টার স্যালারি ছিল 52,630 রুপিস, 52,630 টাকা, এখন হয়েছে 96,000 টাকা, ঠিক আছে, 96,000 পার মান্থ। তেমনিভাবে অন্যান্য মন্ত্রী যারা আছেন ত্রিপুরার ক্যাবিনেটে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনারা এখন পাবেন 95,000 পার মান্থ, 95,000 টাকা, যেটা ওনারা আগে পেতেন 51,780 টাকা, ঠিক আছে। অপোজিশন লিডার বা বিরোধী দলনেতা উনি এখন পাবেন 95,000 টাকা প্রতি মাসে স্যালারি, উনি আগে পেতেন 51,780 টাকা, ঠিক আছে। স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে শ্রী বিশ্ববন্ধু সেন, যিনি এখন স্পিকার আছেন, আর ডেপুটি স্পিকার হচ্ছেন শ্রী রামপ্রসাদ পাল, ঠিক আছে। যাই হোক, আমরা পোস্টার ব্যাপারে বলছি, ঠিক আছে। স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই পোস্টে আগে স্যালারি ছিল 51,780 রুপিস, এখন এই বিলটা আসার পর স্যালারি হয়েছে 95,000 রুপিস পার মান্থ। অন্যান্য যারা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছেন, যেনারা নিজেদের কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন জিতে এসছেন, যেনারা বর্তমানে ত্রিপুরা বিধানসভার যেনারা মেম্বার, হয়তো ওনারা মন্ত্রী না কিন্তু ওনারা মেম্বার, ঠিক আছে, ওনারা এখন পাবেন 93,000 টাকা প্রতি মাসে, যেটা এতদিন ওনারা পেতেন 48,420 টাকা, ঠিক আছে। এক্স এমএলএ বা আগে যেনারা এমএলএ ছিলেন, একদিনের জন্য এমএলএ থাকলেও সব পেনশন বেনিফিটস কিন্তু পাবেন, ঠিক আছে, উনিও পাবেন, প্লাস এমএলএদের জন্য যে ফ্যামিলি পেনশন আছে এটাও কিন্তু ওনার ফ্যামিলির মানুষেরা কিন্তু পাবেন, ঠিক আছে। এক্স এমএলএ হয়ে থাকলে ওনারা এখন পাবেন 66,000 টাকা প্রতি মাসে, আগে ওনারা পেতেন 34,500 টাকা,
আর কেউ যদি বা কোনো অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যদি একদিনের জন্য বা কোনো এমএলএ অনারেবল এমএলএ কেউ যদি একদিনের জন্য উনি এমএলএ হন, সমস্ত যে ফাইন্যান্সিয়াল বেনিফিট সব কিন্তু উনি কিন্তু পাবেন বা ওনার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু পাবেন, ঠিক আছে। তাছাড়া ফ্যামিলি পেনশন হচ্ছে মানে যিনি এই পোস্টটা হোল্ড করবেন এমএলএ, উনি যদি আনফর্চুনেটলি এক্সপায়ার হয়ে যান, ঠিক আছে, ওনার পর ওনার পরিবারের ওনার যে ওয়াইফ বা ওনার হাজব্যান্ড যে ফ্যামিলি পেনশনটা পাবেন, ঠিক আছে, সেটা আগে ছিল 25,000 টাকা। গতকালকের বিলটা পাস হওয়ার পর এখন ওরা পাবেন 48,000 টাকা, ঠিক আছে, 48,000 টাকা। এই ডিটেইল কম্প্যারিজনটা দিয়ে বুঝতে পারছো অলমোস্ট ডাবল হয়ে গেছে, ইনক্লুডিং পেনশন, অ্যালাওয়েন্সেস আর বেসিক পে যেটা আছে। আশা করি আপনাদের বা তোমাদের মনে এই জিনিসটা ক্লিয়ার। আর একটা জিনিস মনে রাখবে, ওনাদের এই এই মানে বেতন ভাতা বাড়া থেকে সরকারি কর্মচারীদের যেই ডিআরএস অ্যালাওয়েন্স বা অ্যানুয়াল 3% ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট বা সেই ডিএ দিলে কিন্তু এনাদের কিন্তু বাড়ে না, ঠিক আছে। সবগুলো কিন্তু মনে রাখতে হবে। ওনাদের স্যালারি, ওয়েজেস, পেনশন বাড়ানোর জন্য বিল পেশ করতে হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, সেখানে ইয়েস নো হিসেবে সমর্থন কাদের আছে কাদের নেই জিজ্ঞেস করা হয়, তারপরে কিন্তু বিল পাস হলে সেটা অ্যাক্ট হয়, তারপরে কিন্তু এই স্যালারিগুলো কিন্তু এপ্রুভ হয় এই পোস্টগুলোর জন্য, ঠিক আছে। আপনারা সবাই জানেন বা তোমরা সবাই জানো যে ত্রিপুরার 90% টাকা কিন্তু আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, 10% স্টেট গভর্নমেন্ট কন্ট্রিবিউট করে, ঠিক আছে। সো নিশ্চয়ই আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে পরামর্শ করেই কিন্তু এই ডিসিশনটা নিয়েছে এই বিল বানানোর আগে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কম্প্যারিজনটা দেখে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন যে কতটুকু এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ বাড়ানো হয়েছে স্যালারি, পেনশন এগুলো, ঠিক আছে। এইবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এইবার হচ্ছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের 23% যে ডিএ বা মহার্ঘ ভাতা ওটা কিন্তু পেন্ডিং আছে, কিন্তু আমরা যেটা দেখেছি এই ডিএ নিয়ে রিসেন্টলি যেই অ্যাসেম্বলি শেষ হয়েছে গতকালকে, নো মানে সলিড আপডেট হ্যাজ বিন রিসিভড, কোনো সলিড আপডেট নেই। বলেছেন যে শুধুমাত্র এটা জানা গেছে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের মাথায় আছে। সো এর মানে কি, এর মানে কি দেখো বা দেখে নিন আপনারা, আপনি করেই বলছি। কেন্দ্রীয় সরকারের 8th পে কমিশন, অষ্টম পে কমিশন দেবেন মানে না দেওয়ার চান্সই 100% বলতে পারো। কারণ কেন, বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন রাজ্যসভায় বিভিন্ন যেই ডিগনিটারিসরা আছেন ওনারা কিন্তু বলছেন যে কেন্দ্রীয় সরকারের এখনো কোনো প্ল্যান নেই 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করার। আর যদি ইমপ্লিমেন্টই করতে হয়, এতদিনে কোনো কমিটি ওনারা বানিয়ে নিতেন, যেই কমিটি ওনাদেরকে রিকমেন্ড করবে পুরো স্ট্রাকচারটা অ্যাজ পার 8th পে কমিশন। যেহেতু কমিটি বানাননি, রাজ্যসভায়ও ফিনান্স ডিপার্টমেন্টের বা ফিনান্স মিনিস্ট্রির একজন অফিসিয়াল বলেছেন যে কোনো প্ল্যান নেই, হয়তো কোনো নতুন মেকানিজম আনবেন যার বেসিসে স্যালারি এগুলো রিভাইজ করা হবে, তার জন্য হয়তো এখানে 90% to 95% হয়তো এখানে 8th পে কমিশন আসবে না, কিন্তু 2026 থেকে একটা মেকানিজম আসবে যেটার দরুন 1 কোটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের স্যালারি কিন্তু এক লাফে অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এখন কথা হচ্ছে এই মেকানিজমটা কি, এই মেকানিজম নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি, এটা নিয়ে কাজ চলছে। আর মার্চ মাসে আছে তোমাদের বাজেট, সেই বাজেটের পরই দেখা যাবে যে বাজেটের যে বিটা ওনারা পেশ করবেন, মানে বাজেট এস্টিমেট মার্চের পর। ত্রিপুরাতেও বাজেট এস্টিমেট কিন্তু পেশ করা হবে মার্চের পর। তার জন্য অ্যাসেম্বলি সেশন কিন্তু ফেব্রুয়ারি মার্চ থেকে আরেকটা শুরু হবে, যেটার মধ্যে যেই বাজেট এস্টিমেট থাকবে সেটার মধ্যে কতটুকু এক্সেস ধরা হলো, মানে টাকা ধরা হলো কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার আন্ডার স্যালারিজ, ওয়েজেস অ্যান্ড পেনশনস, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কতটুকু ডিএ দেওয়া হবে এই বছর 2025-এ, ঠিক আছে। সো এইবার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি 8th পে কমিশন না দিয়ে কোনো একটা মেকানিজম আনে যেখানে 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্যালারি বেড়ে যাবে, সো ওই মেকানিজমটা কি, এটা নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন আসেনি বা কোনো নিউজ পোর্টালে কোনো কিছু এখনো শিওরলি কেউ কিন্তু বলতে পারছেন না। তো আপনারা দেখে রাখুন, এখানে একটা লিডিং ওয়েব পোর্টালে উঠেছে 8th পে কমিশন will not be implemented, then by which formula will the salary of central employees increase? The central government is currently hiking the salaries of central government employees under the 7th pay commission, but after the completion of its 10-year period, instead of implementing the 8th pay commission, the government is considering implementing a new system. এই সিস্টেমটার ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি, তবে গভর্নমেন্ট এটাই বলেছেন যে এমন কোনো রুল নেই যে কোনো পে কমিশন 10 বছর পর পর রিভাইজ করে নতুন পে কমিশন আনতে হবে। সেম পে কমিশনই থাকতে পারে, হয়তো 7 পে কমিশনই থাকবে, কিন্তু কোনো একটা মেকানিজম এনে এই পে কমিশনের আন্ডারেই ভালো একটা বেতন কিন্তু বাড়ানো হবে, ঠিক আছে।
সো এরই মাঝে আরেকটা জিনিস হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে 23% ল্যাগিংস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে রাখুন আপনারা 53% বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম এটাকে এই বছরের শেষে 60% হবে বা 61-62% দিতে পারবে, তারপরে কিন্তু বেসিকের সাথে মার্জ হয়ে যাবে। এর বেশি দিলে না সেন্ট্রাল গভর্নমেন্ট না কোনো স্টেট গভর্নমেন্ট যে আর্থিক অবস্থাটার উপরে কোপ আপ কিন্তু করতে পারবেন না। সেই জায়গায় ত্রিপুরাতে ডিএ হচ্ছে অনলি 30%, অনেক কম, নর্থ ইস্টের সমস্ত স্টেট থেকে কম, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কবে দেবে অ্যাসেম্বলিতেও সেই রকম কোনো কিছু আপডেট জানা যায়নি, শুধু জানা গেছে যে সরকারের চিন্তা ভাবনায় আছে ডিএ দেওয়ার ব্যাপারটা। অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ যারা আপনারা আছেন, আপনারা 7 থেকে 8% মহার্ঘ ভাতা এই 2025-এ আপনারা পেতে পারেন। কেন? 30% ডিয়ারনেস অ্যালাওয়েন্স এখন আছে, আরও 8% দিলে হবে 38। এইভাবে নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে 2028-এ, 28-এ নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন। মেবি ইলেকশনের ঠিক পরে বা ইলেকশনের আগে ত্রিপুরাতে স্টেট পে কমিশন যেটা সেটা আসতে পারে। কিন্তু স্টেট পে কমিশন আসার সময় কি হয়, 50% অফ দ্য বেসিক করে, যতটুকু বেসিক থাকে সেটাকে মার্জ করে দেওয়া হয়, নতুন করে আবার 0 থেকে ডিএ কিন্তু শুরু হয়। তো সেই জায়গায় আমাদের যতটুকু ধারণা বা আমরা যতটুকু আভাস পাচ্ছি যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ত্রিপুরার এই বছর 7 থেকে 8% ডিএ পেতে পারে, প্রেজেন্ট ডিএ 3%, আর নেক্সট 3 বছর মানে 2025 থেকে 27, 25, 26 আর 27 8% ডিএ কনস্ট্যান্ট থাকতে পারে, বা কোনো একটা বছরে, এই 3 বছরের মধ্যে কোনো একটা বছরে হয়তো 8-এর জায়গাতে 6ও হতে পারে, 3-3, ঠিক আছে। এইভাবে করে আমরা যতটুকু আশা করছি 54% যদি করা হয় আপ টু 2028-এর আগে, 2027 পর্যন্ত, কারণ 28-এ ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, 28-এ ত্রিপুরা নেক্সট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন আছে। সো 8% করেও যদি না দেওয়া হয়, 25-এ দিল 8, ঠিক আছে, তারপর 26-এ দিল 6, এমন করে করেই মানে দিতে থাকলে 8 করে দিলে 54% হয়ে যাবে। কিন্তু এটা ওনারা চাইবেন যে এটা যাতে 50%-এ যাতে মার্জ করে দেওয়া হয়। সো 8 দিল, এই বছর যদি 8 দেওয়া হয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আরও দিয়ে দিয়ে ডিফারেন্সটা বেড়ে যাবে, কারণ ডিএ নিয়ে অলরেডি অনেক কথা উঠছে। সো এই বছর 7 থেকে 8% ডিএ 2বারে ঘোষণা করা হবে, আর 2বারে যদি না দেয় নভেম্বর ডিসেম্বরে একবারে 8% ডিএ দিতেই হবে, ঠিক আছে। সো 2026-এও এরকম দিল, 27-এ হয়তো কিছুটা কমিয়ে যেভাবেই হোক এটাকে 27-এর শেষে পর্যন্ত 50% ডিএ করে এটাকে বেসিকের সাথে মার্চ করে একটা নতুন পে কমিশন ডিক্লেয়ার করে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, বা বেসিকের সাথে মার্চ করে দিয়ে নতুনভাবে আবার ডিএ ক্যালকুলেশন ত্রিপুরাতে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে। অ্যাজ পাওয়ার আর মানে আওয়ার অ্যানালাইসিস, এটা তোমরা দেখে নিও বা আপনারা দেখে নেবেন, 7 থেকে 8% ডিয়ারনেস অ্যালাওয়েন্স এই বছর হয়তো আপনারা পেতে পারেন, ঠিক আছে। অল দ্য রেগুলার এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স আন্ডার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট 50% মার্চ উইথ বেসিক হবে। আর আশা করছি ত্রিপুরা গভর্নমেন্ট যেই পেসে দিয়ে দিচ্ছে, আগে ছিল অনলি 3%, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি আসার পরে 12%, 5% এভাবে করে কিন্তু উনি কিন্তু দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু স্টেটেরও একটা আর্থিক অবস্থা আছে, আর আপনারা অনেকেই বলছিলেন মানে মিনিস্টার এমএলএদের বেতন বেড়েছে, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে কেন বাড়েনি? বোথ আর ভেরি ভেরি ডিফারেন্ট, দুটো অনেকটাই আলাদা, ঠিক আছে, অনেকটাই আলাদা। আপনারা করছেন সরকারি চাকরি, আপনারা পার্মানেন্ট, আর ওনারা জাস্ট একটা পোস্ট হোল্ড করছেন, সেই পোস্টটা পার্মানেন্ট, ওনারা পার্মানেন্ট না, ঠিক আছে। আর ডিএ দিলে ওনাদের বাড়ে না কিন্তু, ঠিক আছে, অ্যানুয়াল 3% ইনক্রিমেন্টও কিন্তু হয় না, এই সবগুলো বিল পাস করে ওনাদের কিন্তু করাতে হয়। বোথ আর ডিফারেন্ট। তবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ত্রিপুরার আপনারা আছেন, অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস স্টেট গভর্নমেন্ট চেষ্টা করবে 2027-এর মধ্যে, এখন আছে 30%, তো স্টেট গভর্নমেন্ট চেষ্টা করবে 2027-এর ডিসেম্বরের মধ্যে এটাকে বাকি 20% দিয়ে দেওয়ার। এখন স্লো, এখন কিছু করার নেই, ঠিক আছে। সব স্টেটে তখন যখন মার্চ করবে, সব স্টেটে ত্রিপুরার সাথে ডিফারেন্স হবে 30-40%। ত্রিপুরাতে সবসময় এমনই হচ্ছে, আগেও হতো এমন, এখনও এমন হচ্ছে, যতই দিয়ে দেওয়া হোক এই ডিফারেন্স 20-25%-এর মতোই থাকবে। সো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা পেনশনার আপনারা যারা আছেন, আপনারা 7 থেকে 8% ডিএ পেতে পারেন এই বছর, 2 ধাপে বা 1 ধাপেও দেওয়া হতে পারে। তবে একটা কথা বলে রাখছি, 6 মাসের আগে কিন্তু এই ডিএ আর কোনো ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা নেই।
অক্টোবর নভেম্বর 2024-এ ডিএ ডিক্লেয়ার হয়েছিল, এখন মিনিমাম 6 মাসের গ্যাপ থাকতে হবে। যদি ডিক্লেয়ার হয়ও মে জুন মাসে ডিক্লেয়ার হতে পারে, বা নভেম্বর মাসে একসাথে 7 বা 8% ডিএ কিন্তু ডিক্লেয়ার হতে পারে। ঠিক আছে, আমরা সবার প্রথম আপডেট দিয়ে দেবো যদি ডিএ সংক্রান্ত কোনো আপডেট আমরা পাই। আর আপনারা দেখে নেবেন আমরা যে অ্যানালাইসিসটা বললাম, স্টেট গভর্নমেন্ট 2027-এর এন্ড শেষের মধ্যে এই ডিএটাকে 50% করার চেষ্টা করবে। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ডিএ সংক্রান্ত বা এমপ্লয়িজ সংক্রান্ত কোনো আপডেট পেলে, জেনুইন আপডেট সবার প্রথম আমরা এই চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই আপডেটগুলো আপনারা জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে অনিয়মিত কর্মচারী বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ডিআরডব্লিউ ওয়ার্কার্স যারা আপনারা আছেন, যেমন মিড ডে মিল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, এসটিজিটির যে কেসটা চলছে, এটা এখন সুপ্রিম কোর্টে স্টেট গভর্নমেন্ট থেকে একটা এসএলপি ফাইল করা হয়েছে, এটা না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সর্বশিক্ষা অভিযানের যে টিচার্স রেগুলারাইজেশন অলরেডি হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, হাইকোর্ট অনেক ডাইরেকশন দিচ্ছেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে রেগুলার করা হচ্ছে না। এগুলো নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি। ঠিক আছে, একটাই আপডেট যেগুলো বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে, যেমন এসটিজিটি কেস, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের প্রমোশন কেস, একটাই জিনিস যে এগুলো এখন বিচারাধীন রয়েছে। ফাইনাল আউটকাম বেরোলে আমরা বলতে পারবো, এতটুকু অ্যাসেম্বলি সেশন থেকে জানা গেছে। আর ত্রিপুরার ফিক্সড পে সিস্টেম নিয়েও একটা কথা উঠছে এখন, যে কোনো রাজ্যে ফিক্সড পে সিস্টেম নেই, কেন ত্রিপুরায় ফিক্সড পে সিস্টেম থাকবে, 5 বছর কেন আর্থিক বঞ্চনার শিকার হতে হবে। আমরাও এটার এগেনস্টে ফিক্সড পে সিস্টেম, কারণ এই ফিক্সড পে সিস্টেমের জন্য একজনের 5 বছর চলে যায়। আর রিসেন্টলি তোমরা সবাই জানো ফিক্সড পে সিস্টেমে কিছু মডিফিকেশন করেছে, যে লাইফে একবারই 5 বছরের জন্য ফিক্সড পে করতে হবে। বেটার জবে গেলেও আগের জবের ফিক্সড পে পিরিয়ডটাও কিন্তু ক্যালকুলেট হবে, ওভারঅল 5 ইয়ার্স করতে হবে। কিন্তু করলেও ফিক্সড পে জিনিসটা কেন সরছে না, সেটা নিয়ে সবার কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক আছে, এরই মাঝে একটা লিডিং ইংলিশ নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসেছে, কি বলেছে, Pranojit blames left for plight of non-regular employees. Recruitment in 16,000 posts soon. 16,000 পোস্টে নাকি চাকরি এখন বর্তমানে প্রসেসিং আছে, খুব তাড়াতাড়ি বেরোবে। এটা গতকালকে বিধানসভায় কিন্তু জানা গেছে, অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল। ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় টুডে blamed the previous left front government for the complications pertaining to the regularization of the government employees who are not recruited under the regular pay scale. এমন অনেক এমপ্লয়িজ আছেন ত্রিপুরাতে যাদের ফিনান্সের গ্রিন সিগন্যাল ছাড়াই অ্যাপ্রুভ করা হয়েছে। প্রত্যেক 1 বছরের জন্য যাদেরকে গ্রিন সিগন্যাল ছাড়া আগে অ্যাপ্রুভ করা হয়েছিল, 1 বছরের জন্য ফিনান্সে কথা বলিয়ে ওনাদের জন্য অ্যাপ্রুভ করা হয় স্যালারি, 1 বছর পর আবার যখন রিনিউ করতে হয় নানান সমস্যায় পড়তে হচ্ছে এদের। ফিনান্সের সাথে কনসালটেশন না করে, ফিনান্সের গ্রিন সিগন্যাল না নিয়ে প্রচুর রিক্রুটমেন্ট করা হয়েছিল বিফোর 2018, যাদের স্যালারি নিয়ে এখনও কিন্তু সমস্যা হচ্ছে। ঠিক আছে, responding to a double-staired question admitted by Congress MLA Gopal Chandra Roy on the need of regularizing the employees who are not employed under regular pay scale, the minister said. The minister explained that a circular issued by the then left front government on July 31, 2008 put a complete stop on regularization of the employees who are employed under disciplines like part-time, DRW, etc. আগে এই ডেইলি রেটেড ওয়ার্কার যারা আছেন ওনারা 10-12 বছর করলে অনেকেই কিন্তু আছেন বর্তমানে ওনারা গ্রুপ ডি বা ইভেন কি গ্রুপ সি পদে ওনারা কিন্তু প্রমোশন পেয়ে রেগুলার সার্ভিসে কিন্তু চলে গেছে। কিন্তু এখন আমরা বহু বছর ধরে দেখছি ডিআরডব্লিউ কিন্তু কর্মীরা রেগুলার হচ্ছেন না, কন্ট্রাকচুয়াল কর্মীরা কিন্তু রেগুলার হচ্ছেন না। আদৌ হবে কিনা এটা নিয়ে কোনো আপডেট জানা যায়নি বিধানসভায়। ঠিক আছে, however the BJP led double engine government choose not to enforce the directive. Instead, it cancelled the memorandum to protect these employees. A total of 1,405 employees are currently working without the finance department's approval, which is why they are not under the regular pay scale. এটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় ওনার যেই কোশ্চেন আনসার সেশনের সময় উনি আনসার দিয়েছেন। ঠিক আছে, ওনাকে কিছু প্রশ্ন করা হয়েছিল ফিনান্স মিনিস্টারকে, যার দরুন উনি আনসার দিয়েছেন যে বর্তমানে 1405 জন এমপ্লয়ি আছে ত্রিপুরায় যারা কারেন্টলি কাজ করছেন, ফিনান্সের অ্যাপ্রুভেল নেওয়া ছাড়াই ওনাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, যার জন্য তাদের রেগুলারাইজেশনে কিন্তু রেগুলার ওদেরকে করার জন্য অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে সরকারকে। ঠিক আছে, লেটার 40 পোস্ট গট ফর্মাল অথরাইজেশন. Despite this, none of them have been terminated. The wages of these employees have increased significantly over the past 7 years. For example, daily rated worker DRW Group C এখন পায় ₹462 টাকা করে পার ডে, আগে ওনারা পেতেন 190 টাকা 2017-তে। সিমিলারলি গ্রুপ ডি ওয়ার্কার্স এখন পায় 431 টাকা করে প্রতিদিনে। ঠিক আছে, যেটা আগে 2017-তে ছিল
173 রুপিস, ঠিক আছে, 173 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার্স এখন পায় 12,548 টাকা, যেটা আগে ছিল 5,117 টাকা 2017-তে, লাস্ট টাইম যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিলেন। পার্ট টাইম ওয়ার্কার্স স্যালারিও বাড়ানো হয়েছে, এখন ওনারা পান 4,254 রুপিস, আগে যেটা ছিল 9,818 টাকা, এখন পায় 4,254 টাকা, ঠিক আছে। The finance minister pointed out that the previous left government had introduced several policies for regularizing the irregular employees. In 2006, a policy was introduced to regularize those who had completed 17 years of service by March 31, 2005. This was later revised in 2007 to include employees with 15 years of service by March 31, 2006. আগে যখন লেফট গভর্নমেন্ট ছিলেন তখন কিন্তু ওনারা 2005-এ একবার, 2006-এ দুবার কিন্তু নোটিফিকেশন জারি করেছিলেন যে যারা ডিআরডব্লিউ বা এইরকম মান্থলি রেটেড ওয়ার্কার যারা আছেন, যারা মিনিমাম 15 বছর বা 17 বছর চাকরি করেছেন, এদেরকে রেগুলার করা হোক। 2009 আস্তে আস্তে ক্রাইটেরিয়াগুলো আরো আপডেট করা হলো, যে যাদের 10 বছর হয়েছে সার্ভিস অ্যাজ অফ মার্চ 31, 2003, এগুলো আপডেট করা হয়েছিল, এদেরকে কিন্তু রেগুলার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই পলিসিগুলো স্টেট করছে যে এমপ্লয়িজদেরকে হায়ার করা হয়েছিল উইদাউট ফিনান্স ডিপার্টমেন্টস অ্যাপ্রুভেল। মানে কি বলবো, মানে এই পলিসিগুলো এটাও স্টেট করেছে যে যেই সমস্ত এমপ্লয়িজগুলোকে ফিনান্স অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া মার্চ 31, 2003-এর পরে এমপ্লয় করা হয়েছে, দে উইল ফেস টার্মিনেশন, মানে এদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করা হবে, ঠিক আছে। আর যারা অফিসিয়ালস, যারা এনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, উনাদেরকেও কিন্তু প্যানালাইজ করা হবে। মিনিস্টার, অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিং রায়, উনি কিন্তু পয়েন্ট আউট করেছেন। অ্যাকর্ডিং টু দ্য মিনিস্টার, অল এলিজিবল এমপ্লয়িজ আন্ডার দিস পলিসি শুড হ্যাভ বিন রেগুলারাইজড বাই মার্চ 2013। যদি এই রকম মডিফিকেশন যদি না আনতেন 2013-এর মধ্যে, এই সমস্ত এমপ্লয়িজদেরকে কিন্তু রেগুলার করে দেওয়া হতো, ঠিক আছে। হাউএভার, দ্য লেফট গভর্নমেন্ট হুইচ রিমেইনড ইন পাওয়ার until 2018 failed to fully implement these directives. The BJP-led government cancelled the latest memorandum to avoid mass termination and increased wages to support the employees, ঠিক আছে। The government is now collecting data on irregular employees through a dedicated portal, and information on 1,680 employees has already been gathered. The finance minister assured that once the data collection process is complete, the government will review the information and make decision based on existing recruitment policies. এখানে বলেছে আমাদের এখন যে ত্রিপুরা সরকার আছে, ওনারা একটা পোর্টালের মাধ্যমে ডেটা কালেক্ট করছেন সমস্ত অনিয়মিত কর্মচারীদের। এই ডেটাগুলো একসাথে গ্যাদার করে ওনারা একটা কোনো মেকানিজম আনবেন, এক্সিস্টিং যে রিক্রুটমেন্ট রুলস বা পলিসিস আছে সেটার বেসিসে কি করা যায় সরকার কিন্তু ভাববে, ঠিক আছে। উনি আরও বলেছেন যে সরকারের প্ল্যান আছে 16,000 নতুন চাকরি স্টেটে করার ফিনান্স ডিপার্টমেন্টের কনকারেন্স নিয়ে, ঠিক আছে। আর এটা উনি বলেছেন গভর্নমেন্ট কিন্তু খুব শর্ট টাইমে 30,000 নতুন চাকরি দেওয়ার মার্ক কিন্তু ওনারা টাচ করবেন, ঠিক আছে। কোনো সলিড আপডেট পাওয়া যায়নি যে কবে কেসগুলো শেষ হবে, কবে নিয়মিতকরণ করা হবে। এটা বলেছে যে সরকার ডেটা কালেক্ট করছে, তারপর ওনারা একটা মেকানিজম আনবেন বেসড অন দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস, যে কী করে এনাদেরকে সমস্ত বেনিফিট দেওয়া যায়, কী করে এদেরকে রেগুলার করা যায় কি নাকি অন্য কোনো মেথডে এদেরকে কোনো কিছু করা যায়। এখন আমরা একটা কথা বলে রাখছি, রেগুলার আমরা যতটুকু এখন দেখতে পাচ্ছি চারিদিকে, রেগুলার করতে হলে এখন টিপিএসসি, জেআরবিটি কোড, এই সমস্ত পরীক্ষাগুলো দিতে হবে। বাই এনি চান্স এটা এখন পসিবলই না। যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভে ঢুকবে বা যারা আপনারা আছেন বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল, ডাইরেক্ট রেগুলার করা এখন বন্ধ, ঠিক আছে। ডাইরেক্ট রেগুলার করলেও এই 10,323 যে শিক্ষকরা আছেন ওনাদের মতো কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তার জন্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা চাইছেন হয়তো স্লো হোক রিক্রুটমেন্ট প্রসেস, কিন্তু একদম ট্রান্সপারেন্সি মেনটেন করে, রুলস মেনটেন করে যাতে করা হয়, যারাই নিয়োগ হবে এদের পরে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। নেক্সট তোমরা অনেকেই জানতে চাইছিলে যে অসমাপ্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, এগুলো নিয়ে কি কোনো আপডেট পাওয়া গেছে? আবারও কোনো আপডেট পাওয়া যায়নি। জেআরবিটি গ্রুপ ডি অফার, জেআরবিটি 2 নিয়ে আপডেট পাওয়া গেছে যে প্রচুর রিক্রুটমেন্ট আসছে। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে সলিড কোনো আপডেট পাওয়া যায়নি। জেল পুলিশের পেন্ডিং রিক্রুটমেন্ট নিয়ে আপডেট পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাওয়া যায়নি। যা আপডেট পাওয়া গেছে জেআরবিটি গ্রুপ ডি অফার, মানে উনি বলেছেন আমাদের অনারেবল সিএম যে প্রসেস কমপ্লিটেড, খুব তাড়াতাড়ি অফার দিয়ে দেওয়া হবে, একটা রোজগার মেলা করা হবে। আমরা বারবার বলছি কিন্তু এখন এটা ডিলে হচ্ছে। দেখা যাক, এখন যেহেতু অ্যাসেম্বলি শেষ, মেবি বাই 2-3 ডেজ, 2-3 দিনের মধ্যে জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের কাছে কোনো একটা আপডেট চলে আসতে পারে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ভেরি সুন, এটাই আপডেট এসছে আমাদের অনারেবল লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, উনি যখন হাইলাইট করছিলেন অ্যাবাউট অল দ্য জবস দ্যাট আর কারেন্টলি অনগোয়িং আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস, ওগুলো নিয়ে উনি যখন হাইলাইট করছিলেন তখন উনি স্পেশাল এক্সিকিউটিভের কথা মেনশন করেছেন ভেরি সুন।
ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার বলেছেন অনগোয়িং প্রসেস, ত্রিপুরা জেল পুলিশ বলেছেন অনগোয়িং প্রসেস। আর বেশ কিছু নতুন চাকরি আসছে হোম ডিপার্টমেন্টে, পুলিশে, ট্রাফিক পুলিশে, তারপর জেআরবিটি 2 আসছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও বিভিন্ন প্রিন্সিপাল নিয়োগ করা হবে সরকারি ডিগ্রি কলেজ বা তোমাদের স্কুলগুলোর জন্য। ঠিক আছে, এগুলোর ব্যাপারে হাইলাইট কিন্তু এসছে, বাকি আমরা টাইম টু টাইম শেয়ার করেছি এই 3 দিনের অ্যাসেম্বলিতে। আপনারা আগের ভিডিওগুলো কিন্তু বা তোমরা আগের ভিডিওগুলো প্লিজ দেখে নেবে। ঠিক আছে, সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এই ছিল ছোট একটা ভিডিও, আপনাদের মনে বা তোমাদের মনে যা যা কোয়েরিজ ছিল সবগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করলাম বেসড অন দ্য 3-day অ্যাসেম্বলি সেশন। ঠিক আছে, আরও যদি কোনো কোয়েরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখো বা আপনারা লিখুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মনে সমস্ত কোয়েরিজ আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফেদ, টিআরএলএম, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ, তারপর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে আপনারা বা তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, আর সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি নোকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।